জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার 44 দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা, রহমত, বরকত। তিনি যদি না দাঁড়াতেন, এবং শেখ হাসিনা সেটাই চেয়েছিলেন যে লক্ষ মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে, এটা ছিল তার পরিকল্পনা, কিন্তু সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব করতে দেননি। ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে, খুব গুরুত্ব পাইছে। যাই হোক, তারপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনাপ্রধান কার, মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে, কোন পক্ষে? অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে, মানব অধিকার লঙ্ঘন হয়েছে, কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই। সারা জীবনই তো শুধু জাতিসংঘের আওয়াজ শুনলাম, কিন্তু কার্যক্রম কি আপনাদের? আপনারা তো কোনো কিছু দেখাইতে পারেন নাই, সব জায়গায় তো ফেল। সরকার হাতে পাতায় পাতায়, বিএনপি হাতে রগে রগে। সম্ভবত এটাকে বলে মরার উপর খরার ঘা। একে তো ইউনূস সরকার অনেকটা মরা অবস্থায় আছে, বিএনপি এবার খরা নিয়ে আসতেছে, খরা। হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন, নিষিদ্ধ হওয়ারই একেবারেই কথা। কারণ যে সংগঠনটা বাংলাদেশে বসে বলে যে তারা খিলাফত কায়েম করতে চায়, তা বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে অপারেট করার কোনো রকম কোনো অধিকার নেই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, একটা রিপাবলিক। এই রিপাবলিককে মেনে যারা যারা রাজনীতি করবেন, এর মধ্যে ইসলামপন্থী দল থাকতে পারে, জামায়াত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, আরো হতেও পারে, যারা আমাদের সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে নির্বাচনী ব্যবস্থা মেনে নিয়ে তাদের রাজনীতি করবেন, তাদের সেই রাজনৈতিক অধিকার আছে, এবং সেই রাজনৈতিক অধিকার আমাদেরকে সমর্থন করতে হবে, তার অধিকারের পক্ষে দাঁড়াতে হবে। গত 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছিলেন তিনি। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যেমন কঠোর নির্দেশনা দিয়েছিলেন, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ছিল তার কঠোর নির্দেশনা। হাসিনা এসব নির্দেশনা দিয়েছিলেন অনেকটা প্রকাশ্যেই। শেখ হাসিনা দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। ঢাকার রাস্তায় হঠাৎই উত্তেজনা, স্লোগানে গর্জন, পুলিশের ধাওয়া আর টিয়ারশিলের ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। কি ঘটছে, কেন এই সংঘর্ষ? আজ আমরা জানবো হিজবুত তাহরীর ও পুলিশের মধ্যে এই উত্তপ্ত ধাওয়ার নেত্রপথের ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান 5ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন। তার সহযোগিতার মধ্য দিয়ে, তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে, সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম। আমি সে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল ওয়াকারুজ্জামান 5 তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্যবস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য, কেন তারা এটা করছেন, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রথমত হচ্ছে, বাংলাদেশের এই 5 তারিখের বিজয় হোক, এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি। তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে, হঠাৎ করে ঘটে যেতে পারে। কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে 16 বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে, যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি, বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে, সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে। এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো। তাহলে সেনাপ্রধানকে জেনারেল ওয়াকারুজ্জামান। কার সময় এই ঘটনাটি ঘটেছে? ওয়াকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে। কতদিনের মাথায় ঘটেছে? সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত 44 দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে। তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকেই বিতর্কিত করা, কারণ তারা জানে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে, বিদায় নিতে হয়েছে। যদিও তিনি সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু তাকে যেতে হয়েছে। এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে। শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি, ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সবসময়। একটা গ্রুপ তাদের, মানে যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে, তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো, এই লোক যে কোনো সময় এটা করতে পারে, এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে, এই লোক ক্ষমতা নিয়ে নিবে, এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে। এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে। টক শোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে, প্রীতি দেখাবে। এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা, যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি, ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি। এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে। সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো, এই যে তাকে নিয়ে এত কিছু বললো, এই বলার বিপরীতে গিয়ে তারা আবার
ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষাদান করবে যে এত প্রশংসা ভারত করছে, এত কিছু ভারত করছে। এই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের শেখ হাসিনার, আওয়ামী লীগের এর পারপাস সাফ করার জন্যই তিনি বসেছেন, অতএব আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে কি কাজটা করলো? আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের অ্যাচিভমেন্ট গোল করতে চায়। সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা, নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া, এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে, ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন, বিরক্ত করবেন, একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো, সেটা তাদের এক ধরনের চিন্তা। কিছু সে করলো না, নীরব হয়ে গেল, অস্থিরতার কারণে, তার এই আপনাদের এই পুশের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন, তাতেও তাদের লাভ। একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন, তাতেও লাভ। আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন, তাতেও লাভ, কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন, তাতেও তাদের লাভ। মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না, তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে। আমি স্পষ্ট করে বলি, আমি কখনো সমালোচনা পছন্দ করি না ব্যক্তি বিশেষের, কিন্তু আমি কিছু কথা যদি কখনো না বলি তখন আমার দায়বদ্ধতা থেকে যায় যে আমি কি উপলব্ধি করছি সেটা আদতে আমার ফ্যান ফলোয়ার্সদেরকে উপলব্ধি করাতে পারছে কিনা। বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে গিয়েছে, 16টি বছর এই দেশটাকে ধ্বংস করেছে। 16 বছরে নিজের কাছে প্রশ্ন করুন যে 16 বছরে বাংলাদেশের সেনাবাহিনীর বহু মানুষ দায়িত্বে এসেছে, একটা মানুষ কি আমাদের পাশে দাঁড়িয়েছে? কই? আমাদের এই সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন আল জাজিরা থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টালে রিপোর্ট হয়েছিল, কই আমরা তো তাদের কোনো সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব কিংবা কোনো রাজনৈতিক বিপ্লব সাধিত করতে পারি নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার 44 দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা, রহমত, বরকত। তিনি যদি না দাঁড়াতেন, এবং শেখ হাসিনা সেটাই চেয়েছিলেন যে লক্ষ মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে, এটা ছিল তার পরিকল্পনা, কিন্তু সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব করতে দেননি। একজন জেনারেল, একজন সেনাপ্রধান কোন তরিকায় তিনি আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, নিশ্চয়ই সেটা স্বাভাবিক রাজনীতিবিদের ভাষার মতো, আমাদের স্টাইলের মতো কোনো তরিকা হবে না। তিনি তার চাকরি, অবস্থান, বাহিনী, দেশ বিদেশ সকল শক্তিগুলোর কথা মাথায় বিবেচনা রেখেই যখন তিনি প্রয়োজন বোধ করবেন এবং দেশপ্রেমী উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করবেন, তখন তিনি কৌশল অবলম্বন করেই আমাদের পাশে দাঁড়াবেন। আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান সেই কাজটিই করেছেন। কিন্তু 5 তারিখে এই কাজটি করার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য একটি গ্রুপকে পরিকল্পিত উপায়ে নামানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ভুইরা খাটাস, তার মতো লোক দিয়ে কাজ হবে না। তখন যখন তাদেরকে দিয়ে কিছু করতে পারলো না, তখন আবার নতুন করে উপদেষ্টাদের কিছু প্রশংসা করা শুরু হলো, নতুনদের কিছু প্রশংসা করা শুরু হলো, আবার প্রথম দিকে নতুনদেরকে বাস দেওয়া শুরু হলো, প্রথম দিকে নতুনদেরকে একেবারে ধোলাই দিয়ে শেষ করে দেওয়া হলো। এক বাক্যে বিতর্কের প্রত্যেকটা স্টেজ কিন্তু তারা পরিকল্পিতভাবে ভারত এই জায়গায় মাঠে ময়দানে নেমে সফলতার দ্বার প্রান্তে যাওয়ার জন্য ট্রাই করছে। কখনো তারা উপদেষ্টাদের সমালোচনা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করছে, কখনো তারা আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছাড়াই কোনো ব্যক্তি বিশেষের নেতৃত্বে হাঙ্গা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম আবার আমার দেশে বাংলাদেশের যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে বিতর্কিতর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে সরকারের মধ্যে ছাত্রদের যারা নেতৃত্বে আছে তাদেরকে একটু পুশ পাম্পিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আবার তাদেরও সমালোচনা করা হয়েছে। আবার বাংলাদেশের হঠাৎ করে জামাতের পক্ষে কিংবা বিপক্ষে, হঠাৎ করে বিএনপির পক্ষে কিংবা বিপক্ষে এই ধরনের বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আমার এই জাতিটাকে আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এখনই সাবধান না হন তাহলে আপনাদের আপন বলতে কেউ থাকবে না। বিশৃঙ্খলতা দিয়ে কোনো উন্নয়ন হয় না। এই জাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে একটি সুন্দরতম জায়গায় পৌঁছতে হবে, আর সেই পৌঁছার জন্য মন্দের ভালো যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিবেচনায় আমাদেরকে আগিয়ে যেতে হবে। গতকালকে তো অনেকেই একটি ইসলামী সংগঠনের নাম দিয়ে নিষিদ্ধ ঘোষিত মিছিল করেছে। এখন এটা তো নামে তো ইসলাম, দেখতে তো সুন্দর, কলেমা লাগানো। এই মিছিলকে যদি আপনি মনে করেন যে আপনার দেশ এবং দেশের মানুষের জন্য এটার চাইতে এতটুকু স্বাধীনতা কি হবে না যে তারা পতাকা নিয়ে মিছিল করবে, কিন্তু এই পতাকার মিছিলটাও যে দেশের জন্য কঠিন এবং খারাপ হতে পারে সেটা তো আপনাকে বিবেচনা করেই পথ চলতে হবে, আপনাকে বুঝেই পথ চলতে হবে। বিশ্ববিদ্যালয়ের একজন ব্যক্তি কোনো এক জায়গায় গিয়ে কোনো একটি অপকর্ম করবে ইসলামের নাম লাগিয়ে, কিন্তু সেটাকে আবার আপনারা বিভিন্ন নামে বেনামে তাদেরকে মানে সাহস জুগিয়ে কোনো একটি পরিবেশ খারাপ পরিস্থিতি বিরাজ করালে সেটা তো আপনাকে বিবেচনা করেই সেদিকে আগাতে হবে। বাংলাদেশের বিভিন্ন সমীকরণ চলছে, আপনি ইসলামিক, আপনাকে ইসলামিক তরিকায় উজ্জীবিত করা হবে, বলা হবে আপনার এই তরিকা, এগিয়ে যান, কাজ করেন, জিন্দাবাদ, ইনকিলাব, সবাই মিলে এগিয়ে যাও, বিপ্লব। মূল চরিত্রটা হচ্ছে এটা দিয়ে আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এমন সময় আপনাকে একটা কিছু দিয়ে বাড়ি দেওয়া হয় যেটা আপনি নিজেও জানবেন না। ভালো ভালো কথা বলে আপনাকে নিয়ে যাওয়া হবে, ভালো ভালো কথা বলে এই কি বলে যমুনা ঘেরাও দেওয়া হবে, ভালো ভালো কথা বলে সরকারের পতন চাওয়া হবে। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারলেন, তার মানে আপনি বিনা ইনভেস্টেই আপনি বাংলাদেশকে তাদের হাতে তুলে দিতে পারলেন। এখন শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার দালালরা বসে আছে যে কোনো মূল্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে একজন সামান্য কোনো একজন উপদেষ্টাও যদি পদত্যাগ করে সেটা নিয়ে তারা ক্যাম্পেইন করবে। দেখেন নাহিদ ইসলাম একজন উপদেষ্টা পদত্যাগ করেছে দল গঠন করতে গিয়ে,
কিন্তু আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে মাত্র শুরু, নাহিদ দিয়ে শুরু, মানে মনে হচ্ছে যেন নাহিদ ওদের কারণে পদত্যাগ করেছে। কত বড় দুষ্ট! এভাবেই আপনার এই সরকারের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বলবৎ রেখে আপনাকে ফুলিয়ে ফুসিয়ে তারপরে এই কাজগুলো করানো হচ্ছে। ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে, খুব গুরুত্ব পাইছে। যাই হোক, তারপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনাপ্রধান কার, মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে, কোন পক্ষে? অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে, মানব অধিকার লঙ্ঘন হয়েছে, কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই, সারা জীবনই তো শুধু জাতিসংঘের আওয়াজ শুনলাম, কিন্তু কার্যক্রম কি আপনাদের? আপনারা তো কোনো কিছু দেখাইতে পারেন নাই, সব জায়গায় তো ফেল। তখন ওই মানব অধিকারের প্রধান উনি বলছে, নো, আপনার সাথে আমি একমত নই, আমরা বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সময় আমাদের একটা ভূমিকা ছিল। আসসালামু আলাইকুম। আমাদের সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় হওয়াতে না অনেক মুশকিলে আছে, হাজার প্রশ্নের সম্মুখীন। বিশেষ করে গত কিছুদিন আগে যে একটা ভাষণ দিলেন, ওই যে ভাষণের মধ্যে উনি মাননীয় বলেন নাই, মাননীয় প্রধান উপদেষ্টা বলেন নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, মাননীয় বলে নাই, স্যার বলে নাই। না বলাতে ওনাকে নিয়ে তো বুঝছেন হাজার রকম প্রশ্ন। এবং সবচেয়ে মজার ব্যাপার, ওনার এই ভাষণটা এত গুরুত্ব পাইছে দেশে বিদেশে, বিশেষ করে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে। বিশ্ব মিডিয়া তো ওনার এই ভাষণ নিয়ে অনেক কথা হয়েছে। ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে, খুব গুরুত্ব পাইছে। যাই হোক, তারপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনাপ্রধান কার, মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে, কোন পক্ষে? অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে। যেমন ভারতের সেনাপ্রধান একটা কথা বলে ওনাকে আরো বিতর্কে ফেলছে যে জুলাই অভ্যুত্থানের সময় প্রত্যেক মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ ছিল জনাব ওয়াকার সাহেবের সাথে, আমাদের সেনাপ্রধানের সাথে। কার? ভারতের সেনাপ্রধান। উনি তার ভাষণে কিন্তু এই কথাটা বলছে, আমরা সবাই জানি। এতে কিন্তু আরো বিতর্কের মধ্যে পড়ছে। তার মানে কি উনি সবসময় যোগাযোগ রাখছেন এবং শেখ হাসিনাকে কি ওনাদের কথা অনুযায়ী বিদেশ পাঠিয়ে দিলেন, মানে দিল্লিতে পাঠিয়ে দিলেন, এরকম অনেক কথা। কিন্তু সবচেয়ে বড় পজিটিভ যেটা ছিল ওনার পক্ষে, যে উনি ছাত্র জনতার বিপক্ষে দাঁড়ায় নাই, এটা কিন্তু উনি বাহাবা পাচ্ছিলেন। গত 7 মাস উনি একমাত্র মানুষ তখন বুদ্ধি দিয়ে খেলছে, কি সুন্দরভাবে হাসিনাকে সেভ করছে, ছাত্রদের এই যে রক্তক্ষয়ী যুদ্ধ এটাও থামাইতে পারছে বুদ্ধি খরচ কইরা। যে উনি যদি ছাত্রদের বিপক্ষে যাইতো তাহলে তো রক্তের বন্যা বয়ে যাইতো, তাই না? কারণ উনি শেখ হাসিনার আপন আত্মীয় ভাই, এবং দূর সম্পর্কের আত্মীয় না, কিন্তু ফুফাতো বোনের জামাই, একেবারে কাছের আত্মীয়। তার মানে উনি কিন্তু দেখেন ওনার আত্মীয়র পক্ষে না যায় ছাত্র জনতার পক্ষে আসছে, এটা কিন্তু একটা বাহাবা পাচ্ছিল। কিন্তু এই জায়গাটার মধ্যে বাদ সাধলো জাতিসংঘ। হ্যাঁ, জাতিসংঘের মানব অধিকারের যে প্রধান উনি কিন্তু সব ফাঁস করে দিছে। ফাঁস করছে মানে কি, জাতিসংঘকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো সব জায়গায় বিফল, হ্যাঁ, গাজাতে, ফিলিস্তিনে বা যে কোনো জায়গায় মানব অধিকার লঙ্ঘন হয়েছে, কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই, সারা জীবনই তো শুধু জাতিসংঘের আওয়াজ শুনলাম, কিন্তু কার্যক্রম কি আপনাদের? আপনারা তো কোনো কিছু দেখাইতে পারেন নাই, সব জায়গায় তো ফেল। তখন ওই মানব অধিকারের প্রধান উনি বলছে, নো, আপনার সাথে আমি একমত নই, আমরা বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সময় আমাদের একটা ভূমিকা ছিল। কি ভূমিকা? যখন জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা আর্মি রাস্তায় নামায় দিল, আর্মির হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করলো, এবং আর্মি কিন্তু তখন প্রথম দিন খেয়াল আছে আপনাদের, আর্মি কিন্তু গুলিও চালাইছে, আমরা কিন্তু এরকম ভিডিও ফুটেজও দেখছি, কিন্তু তার পরদিনই বন্ধ হয়ে গেছিল। ওই টাইমে এই জাতিসংঘের মানব অধিকারের প্রধান আমাদের ওয়াকার সাহেবকে টেলিফোনে জানাইছে যে আপনি এই কাজগুলা করতে পারবেন না। হ্যাঁ, কারণ শান্তি বাহিনীতে, জাতিসংঘের শান্তি বাহিনীতে বাংলাদেশ আর্মি খুব সুনামের সহকারে কাজ করতেছে, এটা আপনি মাথায় রাখবেন। আপনি আর্মিকে ছাত্র জনতার বিরুদ্ধে নামাইতে পারবেন না, এটা ঠিক হবে না। এরকম একটা কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আর্মি কিন্তু গুলি বন্ধ করে দিল, আর কোনো গুলি করলো না। এবং শেখ হাসিনার এখানে যাওয়ার পর ওই যে বলছে না যে আলাদা রুমে যায় জয়কে বুঝাইছে, জয় তুই করে কথা বলতেছিল, শেখ রেহানা ছিল, আমার মনে হয় তখন বুঝাইতেছিল যে জাতিসংঘ থেকে বাধা দিছে, আমি আর কোনো হেল্প করতে পারবো না। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।